আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, নমস্কার সকলকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। প্রতিনিয়ত আমি চেষ্টা করি তোমাদেরকে ভৌতিক গল্প দিয়ে আনন্দ দেওয়ার। আজকেও যথারীতি উপস্থিত হয়েছি তোমাদের সম্মুখে গল্প পাঠ করতে। তো গল্পে যাওয়ার আগে যেটা বলবো, এন্টারটেইনমেন্ট হিসেবে ভৌতিক গল্প উপহার দেওয়াই হচ্ছে কাজ। তাই বলে মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করো না, মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দিও না। ভূতের গল্প প্রবহমান বাংলায় যুগ যুগ ধরে এই কালচারটা রয়ে গেছে। ভূতের গল্প শোনা, ভূতের গল্প শুনে ভূতের গল্প বলে কিন্তু শিশুদের ঘুমও পাড়ানো হয়। তাই ভূতের গল্প শিশু বৃদ্ধ সবাই শুনতে ভালোবাসে। তাই আমি গল্প পাঠ করার আগে এটা অনুরোধ থাকবে, তোমরা কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেবে না, মিথ্যা কুসংস্কারকে সমাজে রটাবে না। আর গল্প পাঠের ভিতরে জীবিত কিংবা মৃত কারোর সঙ্গে যদি গল্পের এতটুকু লাইন মিলে যায়, সেটা নিতান্তই কাকতালীয়। তো বন্ধুরা, গল্পে যাওয়ার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাই তুর্জয় শাকিলের যে গল্প, ওনার অনেকগুলো গল্প আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করেছি, হরর বাংলা অফিসিয়াল বিডি চ্যানেলে। সো বন্ধুরা, আজকেও দুর্জয় শাকিলের কলমে লেখা এক হাড় হিম করা ভূতের গল্প, বয়াল কালো জাদু। গল্প পাঠে আমি বাদরুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং এ তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন করেছেন আরিফের রায়হান অনন্ত। শুরু করছি আজকের ভূতের গল্প, বয়াল কালো জাদু। সুমাইয়া হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেল কেন? আগে তো সারাক্ষণ আমার সাথেই থাকতো, এখন আমার সাথে তেমন একটা কথা বলে না। রুমে একা থেকে বেশিরভাগ সময়। ওর কি সমস্যা হয়েছে? বারান্দায় বসে কথাগুলো নিজে নিজেই ভাবছিল নুসরাত। নুসরাতও সুমাইয়া দু বোন, বয়সে নুসরাত সুমাইয়ার বড়। ওদের বাবা মারা গেছেন বছর 5 আগে। ওরা দুই বোন আর ওদের মা চাঁদপুরে নিজের বাড়িতে থাকেন। নুসরাত বারান্দা থেকে রান্নাঘরে আসলো, ওর মা রান্না করছে। মাকে জিজ্ঞাসা করলো, মা সুমাইয়া কোথায়? ও তো রুমেই। ও মা উত্তর দিল, আচ্ছা মা, সুমাইয়া কি হয়েছে বলো তো? ও কি আমার সাথে রাগ করেছে? না, আমাকে তো তেমন কিছু বলেনি। কেন, ঝগড়া করেছিস নাকি দুজনে? মা বলল, না ঝগড়া হয়নি, কিন্তু গত 2 দিন ধরে কেন যেন পরিবর্তন হয়ে গেছে। আমার সাথে ঠিকঠাক মতো কথা বলছে না, সারাক্ষণ থাকে একা একা। হ্যাঁ, বিষয়টা আমিও খেয়াল করেছি। ও কেমন যেন চুপচাপ হয়ে গেছে। যা তো গিয়ে দেখ ওর রুমে কি একা রয়েছে কিনা। নুসরাত গিয়ে সুমাইয়ার রুমের দরজা নক করলো। কয়েকবার নক করার পর সুমাইয়া দরজা খুললো। নুসরাতের দিকে এক পলক তাকিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লো। নুসরাত ওর পাশে বসে ওর কপালে হাত বুলিয়ে দিল। চেহারা কেমন যেন ফ্যাকাশ হয়ে গেছে, ওর চোখের নিচে কালি জমেছে। দেখে মনে হচ্ছে ভীষণ পরিশ্রান্ত ও। নুসরাত কয়েকবার ওর নাম ধরে ডাকলো, কিন্তু সুমাইয়া কোনো উত্তর দিল না। অজ্ঞত নুসরাত ওর রুম থেকে বেরিয়ে আসলো। মাকে গিয়ে বলল, মা আমার মনে হয় সুমাইয়া অসুস্থ, ওকে ডাক্তার দেখানো দরকার। মা বলল, চল তো গিয়ে দেখি কি হয়েছে। সুমাইয়ার রুমে এসে ওকে দেখলো, সুমাইয়া তখনও চোখ বন্ধ করে রয়েছে। ওর মা কয়েকবার ডাকতে চোখ খুললো ও। নুসরাত ওকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বোন, তোর শরীর খারাপ লাগছে? সুমাইয়া কিছু না বলে আবার চোখ বন্ধ করলো। ওর চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো নিচে। নুসরাত বলল, মা চলো ওকে হাসপাতালে নিয়ে যাই, ওর অবস্থা আমার ভালো মনে হচ্ছে না। ওর মা ওর কথায় সায় দিয়ে হাসপাতালে নিয়ে আসলো সুমাইয়াকে। ডাক্তার সব চেক আপ করে বলল, তেমন কোনো বড় রোগ না, দুশ্চিন্তার কিছু নেই। ওর শরীর দুর্বল, খাওয়া দাওয়া ঠিক মতো করলেই ও সুস্থ হয়ে যাবে। সুমাইয়া বাড়ি নিয়ে আসলো ওরা। অবস্থা তেমন পরিবর্তন হলো না, আগের মতোই চুপচাপ নিজের রুমে একা একা বসে থাকে সুমাইয়া। কিছুদিন পর সেদিন রাতে নির্জন রুমে ঘুমাচ্ছিল নুসরাত। হঠাৎ ঘড়ির অ্যালার্ম ঘুম ভেঙে যায় তার। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 3টা বাজে। একটু অবাক হলো নুসরাত, কারণ ওর জানা মতে ঘড়িতে অ্যালার্ম দেওয়া ছিল না। শোয়া থেকে উঠে বসলো ও। তখন ওর সুমাইয়ার কথা মনে পড়লো। ও অসুস্থ, যাই হোক ওকে দেখে আসি, মনে মনে ভাবলো নুসরাত। বিছানা থেকে নেমে সোজা সুমাইয়ার রুমের সামনে চলে আসলো। দরজাটা টোকা দিতে যেতেই
দেখলো দরজাটা খোলা, আলতো করে ধাক্কা দিয়ে রুমে ঢুকলো, লাইট অন করে দেখলো সুমাইয়া ঘুমাচ্ছে। তখন ওর চোখে গেল টেবিলের উপর খাতার পৃষ্ঠাতে ভয়ঙ্কর মুখের একটা ছবি আঁকা। কিছুটা অবাক হয়ে ছবিটার হাতে নিল সে। ভয়ঙ্কর অদ্ভুত একটা চেহারার ছবি। এটাকে কে এঁকেছে নিজেই প্রশ্ন করলো ও। তখন ছবিটা যেন জ্যান্ত হয়ে সুমাইয়া শরীরের উপর পড়লো। চিৎকার দিয়ে উঠলো সুমাইয়া। ওর চেহারা পরিবর্তন হয়ে গেল, বিবর্ষ এক চেহারায় পরিণত হলো ওর মুখ। রক্ত লাল চোখে তাকালো নুসরাতের দিকে, গার উল্টো দিকে ঘুরিয়ে নুসরাতকে ধরতে চাইলো। জোরে চিৎকার দিয়ে ওর রুম থেকে বেরিয়ে গেল নুসরাত। চিৎকার শুনে ওর মা ছুটে এসে নুসরাতকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোর, চিৎকার করছিস কেন? নুসরাত ভয়ে তখনও ঠিকঠাক কথা বলতে পারছে না। কোন রকমের ইশারায় সুমাইয়া রুমের দিকে তাকিয়ে দেখালো মা সুমাইয়া। ওর কিছু বলতে পারলো না। ওর মা ছুটে সুমাইয়ার রুমে গিয়ে দেখলো সুমাইয়া ঘুমাচ্ছে। নুসরাত এগিয়ে এসে বলল, মা কিছুক্ষণ আগে সুমাইয়ার চেহারা ভয়ানক হয়েছিল, গার উল্টো দিকে ঘুরিয়ে আমাকে ধরতে চেয়েছিল। কি সব যাতা বলছিস? ওর মা রেগে গেল, বলল তাকে, আমি সত্যি বলছি মা। এর টেবিলের উপর কাগজে একটা বিবর্ষ ছবি আঁকা ছিল। নুসরাত টেবিলের উপর কাগজটা খুঁজলো, কিন্তু কোথাও সে ছবি আঁকাটা পেল না। নুসরাত যে হতভম্ব হয়ে গেল। তখন চোখ মিলে তাকালো সুমাইয়া, ওর মায়ের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে মা, আপনারা এত রাতে আমার রুমে কেন? ওর মা মৃদু হেসে বলল, কিছু হয়নি, তুই ঘুমা। নুসরাতে নিয়ে ওর মা রুমে বেরিয়ে গেল রুম থেকে। নুসরাত নিজের রুমে শুয়ে ভাবলো, এতক্ষণ ঘটে যাওয়া ঘটনা, এটা কি তাহলে স্বপ্ন দেখছিলাম? রাতে কি সবসময় তার ঘুম আসলো না ওর? সকাল হতেই আবার সুমাইয়া রুমে গেল। সুমাইয়ার হাতে একটা কাগজ নিয়ে বিড় করে কি যেন বলছে। নুসরাত এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর, একা একা কি বলছিস? সুমাইয়া কাপা কণ্ঠে উত্তর দিল, আপু এই ছবিটা কে যেন এঁকে আমার টেবিলের উপর রেখে গেছে। ছবিটা থেকে নুসরাত চোখ যেন কপালে উঠে গেল। এটা সেই ভয়ানক ছবি যেটা গতকাল রাতে নুসরাত দেখেছিল। এই ছবিটা তুই আঁকিছিস নাকি? না, আমি এমন ছবি কিভাবে আঁকবো? আমি তো ঘুম থেকে উঠে দেখি এটা আমার টেবিলে। নুসরাত ওর হাত থেকে ছবিটা নিয়ে একটানা ছিঁড়ে ফেলে বলল, থাক, এটা নিয়ে চিন্তার কিছু নেই, তুই শুয়ে বিশ্রাম নে। নুসরাত আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। পরের দিন ওদের মা ওর ফুফুর বাড়িতে গেল। যাওয়ার সময় বেলে গেল 2 দিন পর ফিরবে। সেদিন রাতে সুমাইয়া যখন ঘুমাচ্ছিল, হঠাৎ করে তাকে ডাকে ওর ঘুম ভেঙে গেল। ওর চোখ খুলে কাউকে দেখতে পেল না। ওর মনে হলো বারান্দায় কেউ যেন ডাকছে ওকে। বিছানা থেকে নেমে ও বারান্দায় আসলো। ওকে দিয়ে দেখলো কালো একটা ছায়া মূর্তি এক পাশে দাঁড়িয়ে আছে। ও কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, কে ওখানে? তখন চোখের পলকে ছায়া মূর্তিটা বিবর্ষ এক রূপে ওর উপর ঝাঁপিয়ে পড়লো, ওর গলা চেপে ধরলো। সুমাইয়া কোন রকম দস্তাদস্তি করে সেখান থেকে ছুটে নুসরাতের রুমে চলে গেল। ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। নুসরাত ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সুমাইয়াকে দেখে বললো, আপু আমার মনে হয় একটা খারাপ প্রেতাত্মা আছে আমাদের বাড়িতে, ও আমাকে মেরে ফেলবে, আমার গলা চেপে ধরেছিল। নুসরাত অবাক হয়ে বলল, কি বলছিস, কখন? কিছুক্ষণ আগে আমাকে বারান্দায় গলা চেপে ধরেছিল। চল তো গিয়ে দেখি, নুসরাত বলল। ওরা দুজন বয়ে বয়ে রুম পেরিয়ে বারান্দায় আসলো, কিন্তু সেখানে কিচ্ছু দেখলো না। সুমাইয়া বলল, বিশ্বাস করো আপু, আমি ওটাকে এখানেই দেখেছিলাম। আচ্ছা তুই আমার সাথে ঘুমা, তাহলে আর ভয় পাবি না, নুসরাত বলল। সুমাইয়া গার ঘুরিয়ে দুলিয়ে ছায় জানালো। নুসরাত সুমাইয়া ঘুম পাড়িয়ে চোখ বন্ধ করে নিজের ঘুমানোর চেষ্টা করলো। তখন ওর মনে হলো কেউ যেন খাটের তলায় বসে শক্ত কিছু চিবিয়ে খাচ্ছে। স্পষ্ট কর্কশ শব্দ শোনা যাচ্ছে। সাতাশ না ভেবে ও খাটের তলায় উকি দিয়ে দেখলো সুমাইয়া শক্ত হাড্ডি চিবায়ে খাচ্ছে। ওর মুখে বেরিয়ে আসে রক্ত। চেহারাটা যেন বিবর্ষ, দু চোখ লাল। কয়েক মুহূর্তে দৃশ্য দেখে দ্রুত পাশ তাকিয়ে দেখলো সুমাইয়া নেই। ভয়ে চিৎকার দিয়ে উঠল নুসরাত। সুমাইয়া রূপী পিচাসটা খাটের তলায় থেকে বেরিয়ে আসলো, এখনো পুরো মুখটা রক্তে লাল। নুসরাতের দিকে তাকিয়ে ঐচাসিক হাসি দিয়ে বলল, তোকে এক এক করে মারবো আমি, সবার রক্ত মাংস চিবিয়ে খাবো। নুসরাত বয়ে চেঁচিয়ে বলল, কিন্তু আমাদের কেন মারবে? আমরা কি ক্ষতি করেছি তোমার? তখন সুমাইয়া মেঝেতে ঢলে পড়লো। নুসরাত ওকে কোল করে বিছানায় শোয়ালো। ধীরে ধীরে চোখ খুললো সুমাইয়া। নুসরাত ওর মুখে রক্ত মুছে দিল। সুমাইয়া বাঁকা হাসি এসে বলল, রক্ত মুছে লাভ নেই, আরো রক্ত এই বাড়িতে ভেসে যাবে, কেউ বাঁচবে না, কেউ ওকে ছাড়বো না।
কে মারবে, কে মারবে? নুসরাত ভয়ার্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো। সুমাইয়া ওর কথায় কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে এক পাশ হয়ে শুয়ে রইল। পরের দিন সকালে সুমাইয়া যখন ঘুম থেকে উঠলো, নুসরাত ওকে জিজ্ঞাসা করলো, রাতের বেলা কি সব বলছিস তুই? কে নাকি মারবে আমাদের সবাইকে? কি হয়েছে বলবি আমাকে? সুমাইয়া অবাক হয়ে বলল, না তো আপু, এমন কিছু তো আমি বলিনি। এইসব কেন বলবো? কিন্তু তুই তো বলেছিস। আমি নিজের কানে শুনেছি, অনেক ভয় পেয়েছিলাম। নুসরাত বলল, জানিস আপু, ইদানিং আমি না পেছনের কথা মনে করতে পারি না। এই যেন গত রাতে কি করেছি মনে করতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। কিন্তু আমার তো স্মৃতিশক্তি অতটা খারাপ ছিল না। নুসরাত ওর অসহায় মুখের দিকে তাকিয়ে ওকে জিজ্ঞাসা করে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখি কি করতে পারি। পরের দিন ওর মা যখন বাড়ি ফিরে আসলো, নুসরাত গতকালের ঘটনা সবকিছু খুলে বলল। ওর মা কথাগুলো হেসে উড়িয়ে দিল, তুই বোধহয় দুঃস্বপ্ন দেখেছিস, এমন কিছুই ঘটেনি। নুসরাত ওর মাকে বিশ্বাস করতে পারল না। পরে সিদ্ধান্ত হলো নিজে ওর বোনের খেয়াল রাখবে, ও বিপদ থেকে বাঁচাবে। সন্ধ্যা শেষে রাত নামলো। রাতে খাওয়া শেষে যে রুমে ঘুমাতে গেল ওরা, গভীর রাতে কারো ডাকে ঘুম ভেঙে গেল নুসরাতের। ও শুনতে পেল কেউ ওকে ফিস করে ডাকছে। ও নিজের রুম থেকে বেরিয়ে আসলো। আওয়াজটা ওর মায়ের রুম থেকে আসছে। ও রুমের দিকে সুমাইয়া একটা ছুরি হাতে ওর মায়ের দিকে এগিয়ে যাচ্ছে। নুসরাত পেছন থেকে চিৎকার দিয়ে সুমাইয়াকে ডাকলো। সুমাইয়া ঘুরে ওর দিকে তাকাতেই দেখলো সুমাইয়ার চেহারা ভয়ানক প্রেতাত্মার মতো দেখাচ্ছে। ওর দিকে ছুরি উঁচিয়ে বিভৎস হাসি আসলো। তখনই ঘুম ভেঙে গেল নুসরাতের। এতক্ষণে স্বপ্ন দেখছিল ও। ভয়ে কয়েকবার ডোব গিলে ওর দুঃস্বপ্নের কথা ভুলে যেতে চাইলো। সুমাইয়া কি করছে এটা দেখার জন্য ওর নিজের রুম থেকে বেরিয়ে আসলো। তবে সেখানে যাওয়ার আগেই ওর মায়ের রুমে উকি দিল। যেখানে যা দেখলো তাতে ওর বুক কেঁপে উঠলো। ও দেখলো বিভৎস চেহারা সুমাইয়া ওর ঘুমন্ত মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ তীক্ষ্ণ দাঁত বের করে ওর মায়ের গলায় কামড় বসিয়ে দিল। আবার চিৎকার দিল নুসরাত। এবার সত্যি সত্যি ওর ঘুম ভেঙে গেল। ও আসলে এতক্ষণ যা দেখছে পুরোটাই স্বপ্ন ছিল। স্বপ্নের ভেতর তখন ঘুম ভেঙে গিয়েছিল। তবে এবার অবশ্য ওর নিজের রুম থেকে বের হবার সাহস পেল না। আজ্ঞত সকাল হওয়ার অপেক্ষায় রইল। পরের দিন সকালে নুসরাত নিজের রুমে ঝাড়ু দিতে গিয়ে এক কোণ থেকে বেশ কিছু কাগজের টুকরা পেল। কাগজের অদ্ভুত ভাষায় কিসব লেখা আছে। ও সেগুলোকে বুঝতে না পেরে ওর মাকে দেখালো। ওর মা প্রথমে এগুলো দেখে কেমন যেন চকিয়ে গেল। পরবর্তী দ্রুত নিজেকে সামলালো। এগুলো কিছুই না, তুই তোর কাজ কর, যা। নুসরাত চলে যেতে ওর মা দ্রুত কাগজগুলি লুকিয়ে ফেললো। তবে তার চোখ মুছছে ছিল স্পষ্ট ভয়ের চিহ্ন, দুশ্চিন্তার ছাপ। সেই দিন রাতে সুমাইয়া ঘুমের মধ্যে ওর বাবাকে স্বপ্নে দেখলো। ওর বাবা ভীষণ কান্না করছে। তখনই ওর ঘুম ভেঙে গেল। গালে হাত দিয়ে দেখলো ওর গাল ভেজা, কারণ ঘুমের মাঝে এতক্ষণ কেঁদেছে। সুমাইয়া ফ্রেশ হওয়ার জন্য বেসিনের সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় দেখলো কেমন ফ্যাকাশে হয়ে গেছে তার চেহারা। চোখের নিচে কালি জমেছে। ওর চোখ মুখ ভালো করে পানি দিল। হঠাৎই আয়নার ওর চেহারার পরিবর্তন গেল। ও অস্বাভাবিক চেহারার পরিবর্তন, বিভৎস এক চেহারা দেখা যাচ্ছে আয়নায়। মনে হয় যেন কেউ ছুরি দিয়ে ওর গাল কেটেছে, নাক কেটেছে, রক্ত ঝরছে কাটা জায়গা থেকে। আয়নার ভেতরে যন্ত্রটায় ছটফট করছে। তখনই আয়নার ওর পাশে ওর বাবার চেহারা ভেসে উঠলো। ওর বাবা কান্না করছে। ও কিছু বুঝে ওঠার আগেই আয়নার ভেতর থেকে কেউ একজন ওর গলা চেপে ধরলো। বেসিনের ভেতর থেকে লম্বা চুল বেরিয়ে এসে ওর অকৃষ্টভাবে বেঁধে ফেললো। চিৎকার দিয়ে মা আর বোনকে ডাকতে শুরু করলো। ওরা আসতেই দেখলো সুমাইয়া আয়নার সামনে দাঁড়িয়ে চিৎকার ও কান্না করছে। নুসরাত ওকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বোন? সুমাইয়া কান্না জড়িত কণ্ঠে বলল, আমি আয়নায় বাবাকে দেখেছি, তিনি কান্না করছে। তখন কে যেন আয়নার ভেতর থেকে আমার গলা চেপে ধরলো আর বেসিন থেকে লম্বা চুল এসে আমাকে পেঁচিয়ে ধরলো। ওর মা ওকে ধরিয়ে বিছানায় শুইয়ে দিল। কেউ নেই এখানে, দেখ, এই যে আমরা ছাড়া আর কেউ নেই। তুই চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়, আমরা তোর পাশে আছি, ভয়ের কিছু নেই। সুমাইয়া চোখ বন্ধ করলো। তখনই সুমাইয়া গলায় লাল আঙুলের ছাপ দেখতে পেল ওর মা নুসরাত। এমনকি ওর গালে একটা কাটা দাগও দেখতে পেল। ওরা যেটা দেখে মনে হচ্ছে কেউ ছুরি দিয়ে ওর গাল কাটছে। পরের দিন সকালে নুসরাত ওর মা বলল, তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা
গ্রামের বাড়ি যাব। নুসরাত জিজ্ঞাসা করলো, কেন মা, হঠাৎ গ্রামের কেন? ওর মা বিড়বিড় করে বলল, যেটার জন্য সবচেয়ে ভয়ে ভয়ে থাকতাম সেটাই হয়েছে এখন। কি হয়েছে মা? অবাক হয়ে জিজ্ঞাসা করলো নুসরাত। আমার বিয়ের পর আমি জানতে পেরেছিলাম তোর বাবা জাদুটোনা করে, কালো জাদু, জিনদের দিয়ে টাকার বিনিময়ে মানুষের কাজ করে দিত। আমি জানতে পেরে অনেক বাধা দিয়েছি এইসব কাজ না করতে, কিন্তু তোর বাবা শোনেনি। গভীর রাতে থেকে ভোর অবধি সে তার আলাদা ঘরে এইসব করত। তোর প্রজন্মের পর তোর বাবাকে বুঝিয়ে বললাম, আমরা এখন এটা মেরে ফেলবো। এই ধরনের খারাপ কাজ ছেড়ে দেন, না হলে আমাদের মেয়ের ক্ষতি হতে পারে। অনেক বোঝানোর পর সে রাজি হয়নি। বেশ কয়েক বছর তোর বাবা এইসব থেকে দূরে ছিল। তারপর সুমাইয়া যখন জন্ম হলো তখন থেকে দেখতাম তোর বাবা আবার গোপনে এইসব কাজ শুরু করে। জানতে পেরে রেগে গিয়ে বললাম, আপনি কখনো ভালো হবেন না। তোর বাবা তখন বলল, ওরা সুমাইয়াকে নিয়ে যেতে চায়, আমি তা কখনোই হতে দিব না। আমি জিজ্ঞাসা করলাম, কারা নিয়ে যেতে চায়? তোর বাবা উত্তর দিল, ইফতির জিন, ওরা খুব খারাপ, ওদের হাত থেকে বাঁচতে হবে। আমি এই কথায় কিছুই বুঝলাম না। এইদিকে গভীর রাতে লুকিয়ে তোর বাবার ঘরে উকি দিয়ে দেখি সাদা কাপড়ে পরা লম্বা এক লোকের সাথে কথা বলছে তোর বাবা। সে কেঁদে কেঁদে বলছে, আমার মেয়েকে তোমায় ছেড়ে দেও, আমার মেয়েকে নিতে পারবে না, বিনিময়ে আমাকে ফিরিয়ে দাও। সাদা কাপড় পরা লোকটাকে বিভৎস হাসি হাসলো। আমি ভয়ে সেখান থেকে চলে আসি। এর কিছু পরেই হঠাৎ একদিন তোর বাবা রক্তবমি হতে লাগলো এবং সে মারা গেল। আমি তখন ভয় পেতে তোদেরকে নিয়ে এখানে চলে আসি, কিন্তু এখন মনে হচ্ছে জিনগুলো এই বাড়িতে এসেছে, চিনে ফেলেছে তোদের। তারা আবার সুমাইয়ার দিকে নজর দিয়েছে। তোর ফুফু এই ব্যাপারে অনেক কিছু জানে তাই এই গ্রামে যেতে হবে আজই। নুসরাতের মনে অনেক প্রশ্ন থাকলেও আপাতত আর কথা বাড়ালো না। সে দ্রুত তৈরি হয়ে ওর গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার সময় ওর মা সেই কাগজের টুকরোগুলো সাথে নিয়ে গেল যেগুলো নুসরাত কুড়িয়ে পেয়েছিল। বাড়ি পৌঁছে ওর দেখলো বাড়ির উঠানে ওদের ফুফু দাঁড়িয়ে আছে। সুমাইয়া দেখে ওর ফুফু কেমন যেন স্তব্ধ হয়ে গেল, মনে হয়ে যেন অজানা এক আতঙ্কিত হয়ে পড়েছে সে। ওদের মা সব ঘটনা খুলে বলল ফুফু শায়লাকে। শায়লা সব শুনে বলল, আমি সুমাইয়াকে দেখে কিছুটা একটা আন্দাজ করতে পেরেছি। ওকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ইফতির জিনের নিয়ন্ত্রণ আছে ওর। আমার ভাই মারা যাওয়ার আগে বলেছিল ইফতির জিন খুবই মারাত্মক, তারা অনেক হিংস্র প্রকৃতির হয়, যার দিকে নজর দেয় তাকে মেরে ফেলে। আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ সুমাইয়া জীবন সংকটাপন্ন। কিন্তু কি করব আমরা? নুসরাত প্রশ্ন করলো, যে কাগজের টুকরোগুলি তুমি তোমার বাসায় খুঁজে পেয়েছিলে সেগুলো আরো কিছু অংশ অন্য কোথায় আছে, সেগুলো কিছু খুঁজে বের করতে হবে। তারপর একটা নির্দিষ্ট জায়গায় সেগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলায় কালো জাদুর ক্ষমতা শেষ হয়ে যাবে, তখন ইফতির জিন সুমাইয়াকে ছেড়ে চলে যাবে। শায়লা উত্তর দিল, বাকি কাগজের টুকরোগুলো কোথায় পাবো? নুসরাত প্রশ্ন করলো, তোমরা বাবার যে ঘরের মধ্যরাতে জাদু চর্চা করতো সেই ঘরে খোঁজ করতে হবে। তখন সুমাইয়া হঠাৎ রেগে গেল, রক্ত লাল চোখে ওদের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, অত সহজে আমাকে হারিয়ে দিবি তোরা? আমি ইফতির, তোদেরকে সবাই আমি মেরে ফেলবো বলে বিশ্রীভাবে হাসতে থাকে সুমাইয়া। শায়লা ফুফু দ্রুত কিছু মন্ত্র পড়ে ফু দিল, সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল সুমাইয়া। ওকে নিয়ে ঘরের ভেতরে বিছানায় শুইয়ে দেওয়া হলো। এরপর নুসরাত ও শায়লা ফুফু দুজন মিলে ওই ঘরের সকল কাগজের টুকরোগুলো খুঁজতে লাগলো, কিন্তু তন্ন করে খুঁজে কোথাও পাওয়া গেল না সেগুলো। ঘরের কিছু জায়গায় মাটি খোঁড়া হলো, তবুও কাগজের টুকরোগুলো পাওয়া গেল না। হতাশ হয়ে মাটিতে বসে পড়ল নুসরাত। শায়লা ফুফু, এইসব কাজে মানসিক শক্তি বেশি লাগে, এত সহজে হতাশ হওয়া যাবে না। মনে রেখো, এটা সুমাইয়ার জীবন মরণের ব্যাপার। কিন্তু আমরা এখন কি করব? নুসরাত জিজ্ঞাসা করলো। এখন আমাদের মধ্যরাতে পর্যন্ত অপেক্ষা করতে হবে, অন্য একটা উপায় আছে, তবে কাগজটা তোমাকেই ধরতে হবে। মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখো বিপদের মোকাবেলা করার জন্য। নুসরাত ফুপিয়ে কেঁদে বলল, সুমাইয়ার জন্য আমি সব করতে রাজি আছি ফুপু। আপনি শুধু সুমাইয়াকে এই বিপদের হাত থেকে বাঁচানোর মালিক আল্লাহ। তবে আমি যথাযথ চেষ্টা করব। তুমি এশার নামাজ শেষে অজু অবস্থায় থাকবে, আমি ডাকলে আমার সাথে আসবে। নুসরাত গাড় নাড়িয়ে সায় দিল। সন্ধ্যা গড়িয়ে রাত নামলো। ছোট গ্রামটিতে আস্তে আস্তে নিস্তব্ধ হতে পড়লো চারদিকে। শুধু গাছের ফাঁকে দেখা যাচ্ছে নির্ভীক চাঁদের একাকী ভেসে বেড়াচ্ছে আকাশে।
অন্ধকার ঘরে একটা মোমবাতি জ্বলছে, তার এক পাশে চেয়ারে বসে আছে সুমাইয়া, অন্য পাশে শায়লা ফুপু, মাঝে নুসরাত। শায়লা ফুপুর চোখ বন্ধ করে এমনকি কি মন্ত্র পড়ছে। কিছুক্ষণ পর চোখ খুলতেই নুসরাত বলল, তুমি চোখ বন্ধ করে আমি যা বলি তাই আমার সাথে বলবে। নুসরাত চোখ বন্ধ করলো, তারপর ওর ফুপু যা বললো তাই জোরে জোরে বলতে থাকলো। কয়েক মিনিট পর হঠাৎ নুসরাত মনে হলো যেন অন্ধকারে কোনো এক জঙ্গলে এসে পৌঁছেছে। চারদিকে শুনশান নীরবতা। হঠাৎ দেখলো কিছু দূরে একটা ছোট ঘর দেখা যাচ্ছে যেখানে আলো জ্বলছে। ও দৌড়ে সেদিকে গেল, দরজা উকি দিয়ে দেখলো ভেতরে ওর বাবা ও সুমাইয়া কথা বলছে। এর ভেতরে ঢুকে ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি? হ্যাঁ মা, তবে এখন হাতে তেমন সময় নেই। এই ঘরের জাদু মন্ত্রের বাকি কাগজগুলো আছে। তাই ওর বাবা মাটিতে খুঁড়তে লাগলো। মাটির ভেতর থেকে কয়েক টুকরো কাগজ বের করে এনে নুসরাতের হাতে দিয়ে বলল, নে এগুলো নিয়ে যা। এইসব কাগজগুলো গোল জাদু মাঝে রেখে পুড়িয়ে দিবি, তাহলে সব জাদু কেটে যাবে, সুমাইয়া বেঁচে যাবে। কথা শেষ হওয়ার আগেই কে যেন জোরে জোরে আঘাত করতে লাগলো। কয়েক মুহূর্তে পর থেমে গেল। ওর বাবা ডোক গিলে বলল, এখান থেকে পালাতে হবে, ও এসে গেছে। ওর বাবা ওর ঘর থেকে বের হয়ে দেখলো দুই গাছের মাঝখানে, দুই গাছে দুটো পা দিয়ে ভয়ানক চেহারা একটা জিন দাঁড়িয়ে আছে। ওদের দিকে বিমর্ষ হাসি হেসে বলল, অত সহজে পালাতে যাবি কোথায়? ওদের বাবা বলল, আমার মেয়ে দুটোকে ছেড়ে দে, আমাকে নিয়ে যা, আমি কাউকে ছাড়বো না, তোদের সবাইকে মারবো। যখন আমাদের জগৎ থেকে আমাদের দিকে নিয়ে কালো জাদু করেছিলি তখন তোর মনে ছিল না? অন্য হাতে নুসরাত চুল টেনে উপরে উঠিয়ে নিল। এইদিকে শায়লা ফুপু তখনও একটানা মন্ত্র পড়ে চলছে। তার সামনেই মাটিতে পড়ে নিজের গলা ধরে ছটপট করতে লাগলো সুমাইয়া। আর নুসরাত তার নিজের চেহারায় থেকে শূন্যে বাসতে লাগলো। শায়লা দ্রুত ওর কাছ থেকে থাকা বাকি কাগজের টুকরোগুলো নুসরাতের হাতে দিয়ে দিল। সবগুলো কাগজ একসাথে হওয়ায় জিনের শক্তি কিছুটা কমে আসলো। জিনটা নুসরাত ও সুমাইয়ায় ছেড়ে দিয়েই ওদের বাবাকে চেঁচিয়ে বলল, তোরা পালা। ওরা ঊর্ধ্বশ্বাস দৌড় দিল। কিছুক্ষণ পর নুসরাত শরীরে কেমন যেন একটা অনুভূতি হলো। ওর চোখ খুলে তাকিয়ে দেখলো আবছা অন্ধকারে একটা ঘর একা দাঁড়িয়ে আছে। ঘরের এক কোণে মোমবাতি জ্বলছে। ওর হাতে সেই কাগজের টুকরোগুলো, ওই কাগজের সকল টুকরো একসাথে সাজিয়ে মাটিতে রাখলো। তখনই মাটিতে একটা গোল জাদু বৃষ্টির দেখা গেল। ওর মনে মনে খুশি হলো, কাজ অনেকটা এগিয়েছে। হঠাৎ মনে হলো যেন বাইরে তুমুল ঝড় শুরু হয়েছে, শোষ শব্দ শোনা যাচ্ছে। ওই উকি দিয়ে দেখতে চাইল বাইরে কি হচ্ছে। তখনই ভুলটা করলো। হঠাৎ ওর সামনে কালো কাপড়ে পরা বিবর্ষ এক নারী উদয় হলো। গাল বেয়ে রক্ত ঝরছে, দাঁত দিয়ে কামড়ে রেখেছে একটা মৃত কাক। নুসরাত হাত দাঁড়ালো, নখ দিয়ে আঁচড় দিল, এক ধাক্কায় ঘরের বেরোর উপর নিয়ে ফেললো। ব্যথায় কুকিয়ে উঠল নুসরাত। ওর নাক মুখ দিয়ে বেয়ে রক্ত ঝরতে শুরু করলো। বুঝতে পারলো কাগজগুলো না পোড়ানো আগ পর্যন্ত নিস্তার নেই। ও এক লাফে মোমবাতির কাছে গিয়ে মোমবাতিটা ছুঁড়ে মারলো কাগজের টুকরোগুলোর উপর। দাউ দাউ করে কাগজে আগুন ধরে গেল। শোনা গেল তীব্রতা, গর্জন, আর্তনাদ। তারপর ধীরে ধীরে শান্ত হয়ে গেল সব। চোখ খুলে নুসরাত ওর দিকে তাকিয়ে, ওর সামনে এক পাশে মাটিতে পড়ে আছে সুমাইয়া, অন্য পাশে ওর শায়লা ফুপু। ও চেঁচিয়ে ওর মাকে ডাকলো। সুমাইয়া ও শায়লা ফুপুকে বিছানায় নিয়ে শুইয়ে দেওয়া হলো। নুসরাত ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গিয়ে দেখলো ওর হাতে নখের আঁচড় লেগেছিল, যেখান থেকে তখনও তাজা রক্ত বেরোচ্ছে। এমনি কি ওর নাক মুখে লেগে আছে রক্তের ছোপ ছোপ দাগ। 3 দিন পরের কথা। ওই 3 দিন কোনো কথা বলতে পারেনি শায়লা ফুপু। এখন অবশ্য কিছুটা সুস্থ, একটু একটু কথা বলছে সে। তবে সুমাইয়া সুস্থ হয়ে উঠেছে। ও বেঁচে গেছে। ইফতি জিনের হাত থেকে। কালো জাদু আর কোনো কাজ করতে পারেনি সুমাইয়ার উপর।